পরকীয়ার জেরেই নাকি ঘর বাঁধতে নারাজ অভিযোগ সমীরের স্ত্রী মালতীর। অতি কষ্টে অনেক আশা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের দেওপুর গ্রামের বাসিন্দা উমাপদ মণ্ডল এবং স্ত্রী নয়নতারা মণ্ডল তাদের কন্যা মালতী মণ্ডলের বিবাহ দেন বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল এলাকার ঘোষপাড়ায় ১০ বছর আগে। লেনদেন হয় প্রচুর টাকা ও সোনাও। জানতে পারা গিয়েছে নগদ ৭ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ একাধিক আসবাবপত্র লেনদেনের মারফত শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু অষ্টমঙ্গলার দিন ননদরা এবং স্বামী সমীর ঘোষের পরিবারের তরফ থেকে সমস্ত সোনার গয়না কেড়ে নেওয়া হয়। এমনকি বাবা হবার ইচ্ছাও প্রকাশ করেননি স্বামী সমীর ঘোষ। তারপর দীর্ঘ টাল বাহানার মাধ্যমে তার সমাধান হয় এবং একটি সন্তান রয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে আবার চলে একাধিক শারীরিক এবং মানসিক নির্যাতনের রেশ। গতকাল একেবারেই তার জন্য বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয় সমীর ঘোষের পরিবারের তরফ থেকে। কিন্তু গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এই ঘটনায়। তাদের দাবি, মালতী মণ্ডল বর্তমানে ঘোষ পদবী প্রাপ্ত, বিবাহের পর তাকে বিভিন্নভাবে অত্যাচারিত হতে হয়েছে এবং গ্রামে বসে তার সমাধানের চেষ্টাও করা হয় বারংবার, কিন্তু আবারও সেই অশান্তি। তাই তারা যাতে মালতী ঘোষ, তার বাবা উমাপদ মণ্ডল এবং মা নয়নতারা মণ্ডল যাতে সুবিচার পান, তার জন্য জয়পুর ব্লকের বৈতল পুলিশ ক্যাম্পে যান। পুলিশ ক্যাম্প থেকে জানানো হয় তারা রবিবার সরজমিনে তদন্ত করবেন, কিন্তু এতে খুশি নন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ জানান, আমরা যদি এখন ওর স্বামীর বাড়ি ভাঙচুর করি তাহলে এর দায়ভার কে নেবে? একটা সিভিক ভলেন্টিয়ার্স পর্যন্ত আসেনি ক্যাম্পে জানানোর পর। তবে অভিযোগকারী স্ত্রী মালতী ঘোষকে প্রশ্ন করা হলে উঠে আসে চাঞ্চল্যকর ঘটনার কথা। তিনি জানান তার স্বামীর অন্য এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, আর সেই কারণেই বারংবার তাকে মারছে এবং বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তার বাবা বলেন, বিয়ের সময় নগদ ৭ লক্ষ টাকা দিয়েছি। চলুন তার বাবা উমাপদ মণ্ডল ঠিক কি বললেন বিস্তারিত শুনতে পারিনি। তারপরে একদিন যখন ৯ মাসের বয়স হয়ে যায় তখন আমাকে ঘর থেকে শাশুড়ি বার করে দেয়, বলে এক্ষুনি বেরিয়ে চলে যা। আমার ছেলে আসার আগে ঘর থেকে বেরিয়ে যা। আমাকে ব্যাগপত্র বার করে দেয়। আমি তখন আকুলি বিকুলি করে কেঁদে আমার বোনকে ফোন করে ডাকি যে বোন তুই বেরিয়ে আয়। বোন তখন কালীপুর কলেজে পড়ে, বা মা বাবাকে না জেনেই আমাকে এখান থেকে নিয়ে গেছিলো। নিয়ে যে সেখানে চিকিৎসা করে ছেলে হয়েছিল, কিন্তু সে বাচ্চা নষ্ট হয়ে গেছে। ৩ দিন বেডিং হয়ে শত কষ্টের পরে বাবা মা বলেছিল ডাক্তারের লাড়ি পচে গেছে, বহু টাকা খরচা হয়ে গেছে। আজকে বাবা মায়ের জন্য বেঁচে আছি। আপনারা মানে এখনো চাইছেন যে যাতে স্বামী আপনার সঙ্গে থাকে? সেটা তো চাইছি, কিন্তু তার তো এরকম পরিস্থিতি, সে অন্য কোনো মেয়ে নিয়ে লট করে থাকে। আমার ছেলেকে দেখেনি, ওদের সংসার চলে মেয়ে জামাইদের কোথায়। মেয়ে জামাইরা যা বলে এই স্ট্যাটাসটা সেভাবেই চলে। কত টাকা ধান বিক্রি হবে, কত টাকার আলু বিক্রি হবে, কত কি হবে, সবকিছু ওদের হিসেব নিকেশ, মাথা গোলানোর সবকিছু এখানে। আমার ঘরে আমার কোনো ঠাঁই নাই, আমার কোনো এখানে কোনো কিছু জায়গা নাই। সব জিনিস থেকে আমাকে দূরত্ব করে রাখা হয়। করে বলতে মানুষ তো মানুষের উপরে ভালোবাসা বা ভালো ব্যবহার রাখাটা তো উচিত, কিন্তু কেউ খারাপ ব্যবহারে চলেনি। ওরা কারোর সঙ্গে মিশতে চায়নি, ওরা সবাইকে খারাপ ভাবে। আর আমাকেও মিশতে দেয়নি, কারোর সাথে কথা বলতে দেয়নি। সব সময় শাসনে শাসনে রাখার চেষ্টা করে। আমার স্বামী তো সব সময় শাস্তিই করে। 4-5 জন, শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী, আমি আর আমার ছেলে। আমাকে কখনোই পোশাক কিনে দেয়নি, পোশাক কিনে দেয়নি, সব আমার বাবা মা কিনে দেয়। পোশাক আশাক, সাবান, তেল, শ্যাম্পু, মানে যাবতীয় জিনিস সব, ছেলে ডাক্তারি সমস্ত আমার বাবাই করে। এত বছর চালিয়েছে, ওরা কোনো কিছুই করেনি। আর আমার শাশুড়ি মা বলেন যদি বাম্মা দেয় তো কি হয়েছে, সে তাও তো একটা খরচা চালাচ্ছে। এই সময় বাঁকুড়ার জয়পুরের ঘোষপাড়ার পরিবেশ উত্তপ্ত, তা বলার অপেক্ষাই রাখে না। দাবি একটাই, মেয়েটি যেন উপযুক্ত ন্যায় বিচার পায়। তার জন্য গ্রামবাসীরা একজোট হয়েছিলেন গতকাল। চলুন আরও কি কি জানতে পারা গিয়েছে দেখে নিন বিস্তারিত। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় জয়পুর পুলিশ প্রশাসনের আধিকারিকরা খোঁজ খবর নিয়েছেন বলে সূত্র মারফত খবর। আজ উভয় পক্ষের উপস্থিতিতে মেয়েকে 1 মাস থাকার পরামর্শ দেওয়া হয় থানার পক্ষ থেকে। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকের ক্ষেত্রে আমি আজকে থানা গেলু। এর দীর্ঘদিন আগে একবার কেস ঘটেছিল,
তখন প্রতিবেশী নিয়ে একবার বসা হয়েছিল প্রথম বাচ্চাটার সময়। তখন দেখলুম যে জামাই বাচ্চা নেবে না, ও বলছিল যে আমার চাকরি হলে বাচ্চা নেবো। আমি মনে তোমার চাকরি কবে হবে, তোমার তো এমনি তো বয়স হয়ে গেল 35-40 বছর, আয়ের পরে কবে চাকরি হবে, তুমি তারপর বাচ্চা নেবে? আমি বিয়ে থা দিয়েছি, মেয়ে ছেলেটা তো সংসার ধর্ম করার জন্য, সংসার হবে। সংসার কি জন্য? বাবা মা মেয়েরা ছেলেদের বিয়ে দেয় কি জন্য? সংসার হওয়ার জন্য। সংসার হওয়ার জন্য একটা ছেলে হতে হবে না, মানে ছেলে লুবানি এরকম করে সে আবরায়। এবারে আমরা বললাম তাহলে ছেলে একটা হোক। হওয়ার পরে জোরপুরি যে একটা ছেলে বাচ্চা এসে গেল, এসে যাওয়ার পরে সেই বাচ্চাটাকে ওরা চিকিৎসা করলো নি, কোনো মতে না করার কারণে আমি দেখলাম যে এরা চিকিৎসা করবেন, তাহলে আমি করি। করার পরে 3 মাস 6 মাস বাদে চিকিৎসা করার পরে সেটা করার পরে সেটা নষ্ট হয়ে গেল। হয়ে আবার পুনরায় আবার প্রতিবেশী নিয়ে বসা হলো যে বাচ্চা লিয়া হোক, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে হলো। তখন ফাড়ি স্ক্যাম থাকাতে একবার উপস্থিত থাকাতে স্ক্যাম ফটো তুলে সমস্ত কিছু ওর বাম্মা থাকাতে সূচনা নেওয়া হলো যে হ্যাঁ আমার বাচ্চা লিয়া হবে। নেওয়ার পরে 1 বছর বাদে আবার একটা বাচ্চা নেওয়া হলো। সেই বাচ্চাটিকে নেওয়ার পরে বলো তুমি দায়িত্ব নেবে। বলছে আমি কেন দায়িত্ব নেবো? না তোমরা যেহেতু নিবে বলছো বাচ্চা, তাহলে আমাকে সবকিছু খোরাক পয়সা বহন করতে হবে। আমি খোরাক পয়সা কি সারা জীবন আমি কি বেঁচে থাকবো? আমি তো বেঁচে থাকতে পারিনি। বাম্মা বিয়ে দিয়েছি কি জন্য? তাদের জামাই ছেলে দেখে দিয়েছি, তার বাবার বিষয় সম্পত্তি স্টেট দেখে আমি দিয়েছি। তাহলে এখন পর্যন্ত যদি আমাকে দায়িত্ব নিতে হয়, তাহলে আমি আজ আছি বর্তমান, কালকে আমি গত হয়ে যাবো। আমার ছেলে তো আমার মেয়েকে দেখবে না, আমার লাতিকেও দেখবে না। তার জন্য কি করছো? এর জন্য আজকে আবার পুনরায় আসার জন্য, আজকের ক্ষেত্রে আমি যে এসেছিলাম, আমি আমার মেয়েকে নিয়ে দেখতে এসেছিলাম। আমার জামাই একটা অ্যাক্সিডেন্ট ঘটনা হওয়ার ফলে দেখতে এসেছিলাম কোনো কলপাতি নিয়ে। এর পরিবর্তিতে আমাকে এবং আমার মেয়ে ছেলেটাকে ওর জামাইরা, 2 জামাই মিলে, বড় জামাই এবং ছোট জামাই মিলে আমার জামার কলার ধরে অতিরিক্ত মারধর করলো। কি নাম কি তাদের? তাদের নাম হচ্ছে, একজন নাম হচ্ছে নারায়ণ ঘোষ আর একজন নাম হচ্ছে তরুণ পাল। এরা 2 জন মিলে আমাকে মারধর করলো। থানায় গিয়েছিলেন? আমি ফাঁড়ি গিয়েছিলাম। ঝুমা ঘোষ ওরা বললো যে সামনে এই রবিবার, তারপরে রবিবারে আমরা মিটিংয়ে বসবো, যাতে সিদ্ধান্ত নিতে পারা যায়, বা যাতে তোমার লাতি বা সঙ্গে কিছু সম্পর্ক রাখা যায় এবং লাতির সঙ্গে কিছু টাকা বিষয় সম্পত্তি ওর নামে করে দেওয়া যায়। সেই চিন্তা ভাবনা ওটা নেবো, প্রতিবেশীকে নিয়ে বসবো। প্রতিবেশী আমরা চাই সংসার করাবো, কিন্তু সংসার তো কিভাবে হবে? যে ছেলের প্রতিভাব বা যারা জামাইবাবুকে নিয়ে কথা শুনে, জামাইবাবু দেখি সব কিছু, জামাইবাবু দিকে জমি জায়গা রেস্টি করে দেবে যে আমার বিয়াই বলছে, আমি তাহলে কি দেখে দিয়ে গেছি? কিন্তু এখন চাই যাতে শান্তিভাবে আমার লাতি এই বংশই থাকবে প্রতিবেশীর কাছে। ওকে কি দিবে বা না দিবে তার জন্য আমি প্রতিবেশীর কাছে বা দেশবাসীর কাছে সবার কাছে আমি অনুরোধ করছি জোড়হাত করে, যাতে এই বংশের জিনিস, এই কনক এখানেই যেমন সে থাকে, কোনো এক সাইডে থাকবে ওই বংশেতেই, তবুও এইটা আমি শান্তিভাবে যেমন সব সুবিচার চাই প্রত্যেকে, বা এবং আদালত থেকে, প্রশাসন থেকে, বা সব জায়গা থেকেই। এটাই আমার আবেদন। আমার নাম হচ্ছে উমাপদ মণ্ডল, বাড়ি? বাড়ি দেওপুর, রামজনপুর আছে, পশ্চিম পশ্চিম মেদিনীপুর। স্যার এদের মধ্যে তো আমরা স্থানীয় বাসিন্দা, এদের মধ্যে হামেশাই হয়ে থাকে ঠুকাঠুকি, বাসন কোসন একসঙ্গে থাকলে হয়ে থাকে। এটাতে আমরা বেশি চোখ দিই না বা বেশি কিছু আমরা হস্তক্ষেপ করি না, কারণ এরকম ফ্যামিলি থাকলে এরকম ঝগড়াঝাটি হতেই থাকে। কিন্তু এটা এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে যেটা আমরা সহ্য করতে পারছি না। পাড়া পড়ছি বলে তো একটা বিচার ব্যবস্থা আছে। আগের অবস্থা যেরকম ছিল, আগে গ্রামে বিচার হবে, তারপর পঞ্চায়েত, তারপর থানা, পুলিশ, এরকম হবে। কিন্তু সে কারণে আমরা পাড়া লোকেরা একত্রিত হয়েছি এবং এর বিচার ব্যবস্থা আমরা নিজেরাই ঠিক করবো, এটাই ভেবেছি। স্যার দেখুন, একটা অচেনা মেয়ের গায়ে হাত দিলে একটা ছেলের বা একটা পুরুষের এটাই শাস্তি হয়, তৎক্ষণাৎ পুলিশ বা প্রশাসন হস্তক্ষেপ করে নিয়ে তাকে যথেষ্ট শাস্তি দেয়। কিন্তু এক্ষেত্রে কেন প্রশাসন আসছে না? কেন এখানে এসে যে তার গায়ে হাত দিয়েছে, হ্যাঁ, সেই বিচার ব্যবস্থাটা নিচ্ছে না কেন? আমরা এটাই বলতে চাইছি। একটা বাইরে থেকে একটা মেয়ে এসেছে, আমাদের পাড়াতে এসেছে, তার দিদির বাড়িতে এসেছে, তার জামাইবাবুর খবর নিতে এসেছে। তো সে জায়গায় এসে তার জামাইবাবু, যে ছেলে বা জামাইবাবুর যে জামাইবাবু, সে এসে তার গায়ে কিভাবে হাত দিল বা তার গায়ে রক্তারক্তি করলো? আমরা এতেই ক্ষুব্ধ যে কি জন্য এরা হাত দিল। ঠিক আছে, ক্যাম্পে গিয়েছিল, প্রশাসনের কাছে গিয়েছিল, তো প্রশাসন বলে দিয়েছে আমরা এই রবিবার, এর পরের রবিবার আমরা নাকি বিচারে বসবো। এটা কি সিস্টেম? এটা প্রশাসনের কোনো সিস্টেম? আজকে পুলিশের কথাটা বলেছে, আজকে জামাইবাবু এইভাবে হাত দিয়েছে। আমরা যদি আজকের রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখে এইভাবে টর্চার করি, হাত দিই, পুলিশও কি একই ডেট নেবে নাকি একই সময় নেবে? এর জন্য আমরা খুব দৌড়ে উঠেছি। আমার নাম অভিজিৎ ঘোষ, বৈতল, ঘোষপাড়া।